আমার নাম দীক্ষা রানী। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের আপু আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। আমি অমিত রায়। আমি এই বছরই একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়েছি। নৈহাটিতে থাকি বাড়িতে। আমি আর আমার মা থাকি, আর বাবা আন্দামান থাকে ব্যবসার কাজে। বাবা মাঝে মধ্যে আসে, আমি আর মা ও যাই মাঝে মাঝে সল্ট লেকে। আমার অফিস নৈহাটি থেকে ট্রেনে করে বিধাননগর নেমে অটো করে অফিস যাই। চাকরি পাওয়ার কিছুদিন পর থেকেই দেখি ট্রেনে একটা মেয়ে আমাকে ফলো করছে। মেয়েটা ব্যারাকপুর স্টেশন থেকে ওঠে। সেও বিধানগরেই, নামে দেখতে খুবই সুন্দরী। আমিও প্রতিদিন তার অপেক্ষাতেই থাকি, কিন্তু কথা বলার সাহস পাইনি কোনোদিন। এইভাবেই কয়েকদিন যাওয়ার পর একদিন ট্রেন ব্যারাকপুর থামার পর আমি প্রতিদিনের মতো আজকেও ট্রেনের গেটের দিকে তাকিয়ে আছি। মেয়েটিও ওঠার সঙ্গে সঙ্গে এদিক ওদিক তাকাচ্ছে। বুঝলাম আমাকে খুঁজছে, কারণ আমি প্রতিদিন যেখানে বসে আসি আজকে অন্য জায়গায় বসেছি, আর আজকে আমার পাশে বসার জায়গাও আছে। সে এসে আমার পাশে বসল। আমার শরীরের শিহরণ জেগে উঠল। আমি চুপ করে বসে আছি। মেয়েটি আমাকে বলল, ফোনটা একটু দেবেন প্লিজ, একটা কল করব। আমার রিচার্জ আজকেই শেষ হয়ে গেছে, ট্রেন থেকে নেমেই রিচার্জ করব। আমি ফোনটা হাতে দিলাম। সে নাম্বার ডায়াল করল। দেখলাম তার ফোনটা বেজে উঠল। তারপর ফোনটা কেটে দিয়ে আমার ফোনটা আমার হাতে দিয়ে মুচকি হাসল। সারা রাস্তা আর কথা হলো না। অফিসে গিয়েও মন বসছে না। ভাবছি সে ফোন করবে না, না আমি করব। আমি আর করলাম না। রাতে বেলা খেয়ে শুয়েছি 1:00টার সময়। কিছুক্ষণ পর ফোন বেজে উঠল। সেই নাম্বার দেখেই আমি আনন্দে আত্মহারা। ফোন রিসিভ করলাম। ফোনের ওপার থেকে বল, হ্যালো, আমি রিমি সেন বলছি। আমার নাম আমি বলে দিয়েছি। তোমার নামটা কি শুনি? আমি অমিত রায়। আমার নাম রিমি। প্রতিদিন বিধাননগর নেমে কোথায় যান? আমি সল্ট লেকে যাই। রিমি কি করেন? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উইপ্রোতে চাকরি করি। আপনি কোথায় যান? রিমি, আমি হাই স্কুলের ইংলিশ টিচার। মাগো। ঘরে ঢুকলো, হাউস কোটটা খুলে আয়নার সামনে গিয়ে মাথা আঁচড়াচ্ছে। আমিও, আচ্ছা মা, এই কার সঙ্গে কথা বলছিস রে? আমি ইশারা করে মাকে চুপ করতে বললাম। আমি রিমির সাথে কথা বলছি। মা মুচকি মুচকি হাসছে। রিমি কালকে একদম পেছনের কামরায় উঠবে, আর আমার জন্য একটা সিট রাখবে। আমি ট্রেনে যা ভিড় হয় আপনার জন্য জায়গা রাখতে পারবো বলে মনে হচ্ছে না। রিমি, আপনি নয় তুমি বলো, আর জায়গা না পেলে তোমার কোলে বসবো বলেই হেসে ফেল। রিমি কি চুপ করে গেলে? যে বসতে দেবে তো কোলে। আমি না মানে ইয়ে মানে? রিমি কি মানে করছো? অনেক রাত হলো, এখন ঘুমাও, কাল দেখা হবে। গুড নাইট। আমি গুড নাইট। মা কিরে, প্রেম করছিস নাকি? আমি আজকেই প্রথম কথা বললাম মাকে, সব কথা খুলে বললাম। মা খুব ভালো প্রেম করে, তাড়াতাড়ি বিয়ে কর। মায়ের নাম মালতী রায়, 4-7 বছর বয়স, কিন্তু দেখে বোঝার উপায় নেই। ফিট রাখার জন্য প্রতিদিন সকালে যোগ ব্যায়াম করে। দেখতে সুন্দরী সমা। বাড়ির বাইরে সবসময় শাড়ি পরে, তবুও বাড়ির বাইরে বেরলে লোকের দৃষ্টি আকর্ষণ করে। ফোনটা রেখে মেশিন বের করে মায়ের সাথে কাজ শুরু করে দিলাম। ওহ, আপনাদের বলা হয়নি, মায়ের সাথে আমি অনেক আগে থেকে ফ্রি। আমাদের মা ছেলের কার্যক্রম, এসব কার্যক্রম অনেক আগে থেকে হয়ে আসছে। সকালে 7টায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিলাম। অন্য দিনের থেকে একটু বেশি তাড়াতাড়ি করছি। মা, তোর জন্য ট্রেন তাড়াতাড়ি আসবে না? মেয়েটার সঙ্গে দেখা করার জন্য তো পাগল হয়ে গেলি। জামাটাও উল্টো পড়েছিস। আমি লজ্জায় পড়ে গেলাম। জামাটা ঠিক করে পরে মা খেতে দিল। খাচ্ছি এমন সময় টেবিলে রাখা আমার ফোনটা বেজে উঠল। রিমির নাম ভেসে উঠল। মা যার জন্য ছটফট করছি সেই ফোন করেছে। আমি ফোন রিসিভ করলাম। রিমি বলছি আমি। হ্যাঁ বলুন। রিমি, আবার আপনি? আমি। বলো কি করছো? রিমি, তোমার সঙ্গে কথা বলছি। আমি। কি করছিলে? রিমি, তোমার কথা ভাবছিলাম, তাই তো ফোন করলাম। তুমি কি করছো? আমি খাচ্ছি। রিমি, খাওয়ার সময় বিরক্ত করলাম? আমি। আরে না না, এতে আবার বিরক্ত কিসের? তোমার খাওয়া হয়ে গেছে? রিমি, হ্যাঁ, আমি খেয়ে একটু রেস্ট নিয়ে বেরি, মনে আছে তো লাস্ট কামরায় উঠবে, রাখছি। আমি। আচ্ছা। আমি খাওয়া সেরে বেরিয়ে পড়লাম। স্টেশনে গিয়ে কিছুক্ষণ বসার পরে ট্রেন এলো। রিমির কথা মতো লাস্ট কামরায় উঠলাম। বসার জায়গাও পেলাম। ব্যারাকপুর স্টেশন এলো। আমি গেটের দিকে তাকিয়ে আছি। রিমি উঠল। আজকে ওকে কে আরও বেশি সুন্দরী লাগছে। আজকে বেশি সাজগোজ করেছে। উঠে এদিক ওদিক তাকিয়ে আমাকে খুঁজছে। বুঝতে পারলাম আমাকে দেখেই ওর মুখে হাসি ফুটে উঠল। আমি জানালার ধারে বসেছিলাম, ও আমার সামনে এসে দাঁড়ালো। আমি উঠে দাঁড়ালাম। রিমি আমার থেকে একটু খাটো। দাঁড়ানোর সময় ওর হালকা স্পর্শ হলো। ও শিউরে উঠল, মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আমি। বসো। আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, রিমি, তোমার কোলে বসবো ভাবলাম বলেই বসে মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে হাসল একটা। স্টেশন যাওয়ার পর পাশের জন উঠে গেল। রিমি আমার হাত ধরে এক টান মেরে বসিয়ে দিল। হাত ধরে টান মারার জন্য ব্যালেন্স হারিয়ে ওর গায়ে পড়লাম। আমি। সরি ব্যালেন্স পাইনি। রিমি, সরি বলার কি আছে? অন্য কারো গায়ে পড়েছ নাকি? বলেই হেসে দিল। পাশে বসলাম। ও আমার ঘাটে মাথা রাখল। আমি এদিক ওদিক তাকিয়ে দেখছি কেউ তাকিয়ে আছে নাকি। রিমি, আসার সময় কটা ট্রেন ধরো? আমি। আসার সময় দেখা হবে না, সন্ধ্যা 7টা বেজে যায়। স্টেশনে আসতে আসতে রিমি। এই হলো ইঞ্জিনিয়ারদের দোষ, বাড়ি ফিরতে দেরি হয়। এরপর থেকে আমাদের প্রেম শুরু হলো। প্রতি রবিবার আমরা ঘুরতে যেতাম, প্রায় মাস 3
পর রিমি ফোনে বলল, আমার মা বাবা তোমাদের বাড়ি যাবে বলছে, রবিবার তোমার মাকে বলো। আমি আচ্ছা মাকে বলবো। মাকে বললাম যে রিমির বাবা মা আসবে রবিবার। আমি একটু টেনশনেই ছিলাম। মা সকাল সকাল রান্না সেরে নীল 12টার সময় কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলেই হতভম্ব হয়ে গেলাম। আমার সামনে দাঁড়িয়ে মধুরিমা সেন আর ওনার স্বামী সুপ্রকাশ সেন, আমার অফিসের সিনিয়র ইঞ্জিনিয়ার। আমি মধুরিমা সেনের আন্ডারে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ম্যাডাম আপনি এখানে? মধুরিমা, কেন আসতে পারি না? আমি না মানে হ্যাঁ অবশ্যই আসতে পারেন, আসুন আসুন। আমি বসার ঘরে নিয়ে গিয়ে মা বলেছি না, নাম ধরে ডাকবে, কেউ থাকলে মা বলে ডেকো। মা বলে ডাকলে ওই টাইমের সময় লজ্জা পাবে। আমি লজ্জা কিসের? শাশুড়ি তাহলে একসঙ্গে স্নান করতে লজ্জা পাচ্ছ কেন? আমি লজ্জা পাবো কেন? চলুন। শাশুড়ি শাওয়ারটা চালিয়ে দিল, তারপর দুজন ভিজলাম কিছুক্ষণ। শাশুড়ি এবার আমাকে সাবান মাখিয়ে দাও। আমি ভালো করে সাবান মাখিয়ে দিলাম, উনিও আমার গায়ে সাবান মাখিয়ে দিল। স্নান সেরে দুজনে ঘরে গেলাম। আমি শাড়ি পরবেন না? শাশুড়ি না, কেউ আসলে সঙ্গে সঙ্গে পরে নেব। শাশুড়ি রান্নাঘরে গেল। রিমি সকালে রান্না করে গেছিল, সেগুলো গরম করল, আমাকে খেতে ডাকল। আমি ডাইনিং রুমে গেলাম। উনি ডাইনিং টেবিল বিলে খাবার বাড়ছে। আমি একটা চেয়ার টেনে বসলাম, ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। শাশুড়ি কি দেখছ অমন করে? আমি না, কিছু না। শাশুড়ি ভাবছ কি? নির্লজ্জভাবে বেড়াচ্ছে জামাইয়ের সামনে, কিন্তু আমি আর তোমাকে জামাই বলে মনে করছি না। সত্যি বলছি, আমি তোমাকে স্বামী বলেই মনে করছি, কারণ আমি তোমাকে আমার সব দিয়েছি। স্বামী ছাড়া অন্য কাউকে যারা সব দেয় তারা হলো বাজারি, আর আমি বাজারি হতে চাই না। আমি ঠিক করেছি তোমাকে বিয়ে করব, কিন্তু আমি আর তুমি ছাড়া কেউ জানবে না। কিন্তু তুমি রাজি তো? আমি কিন্তু আপনি সিঁদুর পরবেন কি করে? সবাই দেখে ফেলবে তো। শাশুড়ি, কেউ দেখবে না, চুলের নিচে ছোট করে পরব, কেউ বুঝতেও পারবে না। খাওয়া শেষ করে দুজনে মিলে গল্প করছি, কখন ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না। দুজনেরই ঘুম ভাঙল ফোনের আওয়াজে। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম মা ফোন করেছে। মায়ের সঙ্গে কথা বললাম। শাশুড়ি, তোমার মা কালকে আসবে? আমি হ্যাঁ। শাশুড়ি, অমিত 4টে বাজে, আর ঘণ্টা খানিক পরেই রিমি চলে আসবে। আরেকবার তোমার মেশিনটা বের করো না, রাতে তো আর হবে না। আমি মা, আপনার ইচ্ছে পূরণ করাই তো আমার কাজ। শাশুড়ি আবার মা, আমি ও সরি। এবার অনেকক্ষণ ধরে পরিশ্রম করলাম, দুজনেই ক্লান্ত হয়ে শুয়ে আছি। কলিং বেল বেজে উঠল, লাফিয়ে খাট থেকে নেমে পড়লাম। শাশুড়ি, মনে হয় রিমি এসেছে। শাশুড়ি, অমিত তুমি ল্যাপটপটা খুলে বসো, আমি গেট খুলতে যাচ্ছি। শাশুড়ি গেট খুলতে গেল, আমি ল্যাপটপ নিয়ে বসলাম। রিমি এলো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করল। আমি ল্যাপটপে কাজ করছিলাম, পাশে এসে বসল। রিমি কি গো মা, কান নাকাটি করছিল নাকি? আমি হুম করছিল তো। আমি আবার বোঝালাম, রিমি ওই জন্যই তো তোমাকে অফিস যেতে বারণ করলাম। মা একা থাকলে আরও কান্নাকাটি করত। আমি মনে মনে ভাবছি অফিস যেতে বারণ করে ভালোই করেছ, না হলে অনেক কিছু মিস হয়ে যেত। আমি কালকে মা আসবে রিমি, তাই নাকি? তাহলে তো ভালোই হবে, মায়ের মনটাও ভালো থাকবে। শাশুড়ি ঘরে ঢুকল। রিমি, মা বসো। শাশুড়ি খাটের একপাশে বসল। রিমি, মা জানো তো কালকে আমার শাশুড়ি আসবে? শাশুড়ি একদম নিচু স্বরে বলল, ও জানি না তো রিমি, তোমার জামাই বলেনি তোমাকে? শাশুড়ি কি করে বলবে? আমি তো সারাদিন পাশের ঘরে শুয়েছিলাম, ও এই ঘরে বসে কাজ করছিল শুধু। দুপুরে উঠে স্নান করে খাওয়া দাওয়া করেছি। রিমি, আমি ভাবছি শাশুড়ি এলে বলবো সপ্তাহ খানিক থেকে একবারে বাবার কাজ শেষ করে যেতে, তোমার কাছে থাকলে তোমারও ভালো লাগবে। শাশুড়ি আমার দিকে একটু তাকিয়ে মুখ কালো করে ফেল। উনি তো জানে না মা থাকলেও অসুবিধা নেই। রিমি, তোমার জামাই ও এখান থেকেই কাজ করবে কি গো? তোমার অফিস না গেলে অসুবিধা নেই তো? আমি তো মনে মনে আনন্দে আত্মহারা হয়ে গেলাম, তাও একটু নাটক করে বললাম, আমি মা থাকবে তো আমি থেকে কি করব? রিমি, এখান থেকেই যখন তোমার কাজ হয়ে যাচ্ছে, তাহলে এই কটা দিন অফিস না গেলেই কি নয়? আমার কাজ যদি বাড়ি বসে হতো তাহলে তো আমিও যেতাম না। শাশুড়ি, তোরা কথা বল, আমি রান্নাঘরে যাই। রিমি, না মা, আমি রান্নাঘরে যাচ্ছি, তুমি একটু শুয়ে থাকো। রিমি রান্নাঘরে গেল, আর শাশুড়ি পাশের ঘরে গেল। ঘণ্টাখানেক পরে খাওয়া দাওয়া করে আমি শুতে চলে এলাম, আর রিমি আর শাশুড়ি পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ল। সকালে উঠে রিমি রান্না সেরে খেয়ে 9টার সময় বেরিয়ে পড়ল। আমি তখনও শুয়েছিলাম। যাওয়ার সময় আমাকে বলে গেল, আমি দুপুরের রান্না করে গেলাম, আজকে ব্রেকফাস্ট করার সময় পাইনি, তুমি করে নিও তোমার আর মায়েরটা। আমি আচ্ছা। আমার আবার চোখ লেগে এলো নরম হাতের স্পর সে তাকিয়ে দেখি শাশুড়ি। আমি কি মেয়ে? বেরোনোর সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে ফেলেছ? মধু, হুম, এমনিতেই শাড়ি পরতে ভালো লাগে না, বাড়িতে তো কোনোদিন শাড়ি পরি না। তোমার সুর আর আমি থাকলে এভাবেই থাকতাম, আর রিমি বাড়ি থাকলে হাউস কোট পরতাম। ব্রেকফাস্টে কি খাবে বলো? আমি তোমার কমলার জুস খাবো। মধু বেরলে অবশ্যই খাওয়াতাম। আমি বেরোনোর ব্যবস্থা করব নাকি? মধু হাসতে হাসতে বল, না না, এই বয়সে আর দরকার নেই। আর তোমার সুর মরার পর প্রেগ হলে মুখ দেখানো যাবে না। আমি তাহলে আর কি করা যাবে? পাংরুটি আর জ্যাম খাবো। মধু, পার রুটি তো শেষ, আমি একটু পরে বাজারে গিয়ে নিয়ে আসছি। মিনিট 1-5 পর উঠে ফ্রেশ হয়ে নিলাম। শাশুড়ি ঘরের টুকটাক কাজ করছে। মধু, অমিত তুমি বাইরে থেকেই তালা দিয়ে যাও। আমি বাইরে থেকে তালা দিয়ে পাউরুটি কিনতে গেলাম। 2-0 মিনিট পর তালা খুলে ঘরে ঢুকলাম। মধু আমার দিকে তাকিয়ে আমার পাশের জনকে দেখে চমকে
উঠে কি করবে ভেবে না পেয়ে পাশের দড়িতে একটা গামছা মেলা ছিল, সেটা দিয়ে ঢাকার চেষ্টা করল। আমার পাশে আমার মা দাঁড়িয়েছিল। মা, দিদি, আমার সামনে লজ্জা পেয়ে লাভ নেই, আমি সব জানি, অমিত আমাকে সব বলেছে। মধু আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমি মুচকি হাসছি। মা শাশুড়ির হাত ধরে ঘরে নিয়ে গেল, আমিও গেলাম। মা শাশুড়িকে খাটে বসালো, নিজে পাশে বসল। আমি একটা চেয়ার টেনে বসলাম। শাশুড়ি লজ্জায় মাথা নিচু করে আছে। মা উঠে দাঁড়িয়ে শাড়িটা নামিয়ে পাশে রাখল। শাশুড়ি মায়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মা, দিদি, এখন আপনি আর আমি একই ড্রেস পরে আছি, আর লজ্জা পাওয়ার কিছু নেই। শাশুড়ি একবার আমার মুখের দিকে তাকাচ্ছে, একবার মায়ের মুখের দিকে তাকাচ্ছে। মা, দিদি, অমিত আমাকে কাজ করে দিচ্ছে। প্রায় 1-0 বছর হয়ে গেল। শাশুড়ি যেন আকাশ থেকে পড়ল। শাশুড়ি কি বলছেন দিদিমা? হুম, ঠিকই বলছি, এখন থেকে ওর আরও দায়িত্ব বেড়ে গেল আপনার ও সেবা করার। আশা করি আমার ছেলে আপনাকে খুশি দিতে পেরেছে। শাশুড়ি সে আবার বলতে, এত খুশি জীবনে পাইনি মা, আমি তো আজকে বিকেলে আসতাম, কালকে ও সব বলল, তাই ঠিক করলাম সকালে এসে 2 বেয়ান মিলে একসঙ্গে সেবা নিব। তাই কালকে রাতেই ওকে বললাম যে আপনাকে সারপ্রাইজ দেব, আমি আপনাদের বাড়ির কাছাকাছি এসে ওকে SMS করি, ও পার রুটি কিনতে বেরো, আমি ওর সঙ্গে ঘরে আসি। শাশুড়ি মা ছেলে মিলে তো আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিলেন। আচ্ছা দিদি, কি করে আপনাদের হল? মা, সব বলবো, অনেকদিন হলো, সেবা নিয়ে নি, আগে হোক তারপর বলছি। শাশুড়ি হুম, তাই করুন। দুজনকে সেবা দিতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে গেলাম।